উম, উম, উম। আমার কাছে আসো জান, আরও কাছে আসো। তোমাকে এত দূরে থেকে আদর করতে আমার একটুও ভালো লাগে না। তুমি কেন এমন করো? বলো, কেন তুমি আমাকে ছেড়ে চলে যাও? তুমি তো আমাকে তোমার করে একেবারে যেন নিয়ে আসোনি, তাই আমাকে না চাইলেও যেতে হবে। তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে আসো, তাহলে আমি তোমার সঙ্গে থেকে যাব। উফ জান, দেখো না, আমার আব্বু হিটলারের বাচ্চাকে সেই কবে থেকে বলছি আমাকে বিয়ে করিয়ে দিতে। হিটলারের বাচ্চা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমি কি করব বলো? তোমাকে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগে না। তাই তো হিটলারের বাচ্চাকে বারবার বলছি তোমাকে আমার কাছে এনে দিতে। জান, তুমি তাড়াতাড়ি তোমার বাবার সঙ্গে কথা বলো না। তোমাকে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগে না। তুমি কেন এটা বুঝতে পারো না? আমি তো সেই কবে থেকে হিটলারের বাচ্চাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু হিটলারের বাচ্চা বলে আমি নাকি এখনো ছোট রয়ে গেছি। জান, তুমি বলো, আমি কি এখনো এত ছোট যে তোমাকে বিয়ে করে সংসার করতে পারবো না? আরে না জান, তুমি যে কি বলো না। তুমি ছোট থাকলে আমাকে এত সুন্দর করে আদর করো কিভাবে? তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, তাই তো বলছি। তুমি তোমার আব্বুকে বলে আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে এসো। আমারও তোমাকে ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট হয়। এভাবেই কথা চলছিল আমাদের গল্পের নায়ক নায়িকা দুজনের মধ্যে। ঠিক তখনই কেউ একজন হঠাৎ করে আমাদের গল্পের নায়ক আয়ান এর মুখের উপর পানি ঢেলে দেয়। আয়ান ঘুম থেকে লাফিয়ে ওঠে আর বলতে থাকে, এই, কে এখানে? কে এভাবে আমার মুখের উপর পানি ঢেলে দিল? আমার বউটাকে কত সুন্দর করে আদর করছিলাম, আর সেটার 12টা বাজিয়ে দিল। তবে রে হারামজাদা, দাঁড়া, তোর ফাজলামো আমি বের করছি। প্রতিদিন সকালবেলা তোর এসব ফাজলামো আর ভালো লাগে না। তুই কবে মানুষ হবি? তখনই আয়ান বিছানার দিকে তাকিয়ে দেখে তার বউ উধাও হয়ে গেছে। তখনই সে কান্না করে দিয়ে বলতে থাকে, তোমরা আমার সাথে কি শত্রুতা শুরু করেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রতিদিন সকালবেলা আমার বউটা আমার কাছে আসে, কত সুন্দর করে আমার সঙ্গে গল্প করে, আর তখনই তোমাদের এসে আমার বউটাকে তাড়িয়ে দিতে হবে? কেন এমন করো বলো তো? আরে হারামজাদা, ঘুম থেকে ওঠ। আজ তোর ভার্সিটিতে প্রথম দিন। রিয়া সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে তৈরি হয়ে আয়। আরে আম্মু, সত্যি তো আজ ভার্সিটিতে আমার প্রথম দিন। এটা তো আমার একদমই মনে ছিল না। তুমি আরও আগে কেন আমাকে ডেকে দিলে না? আরে হারামজাদা, আমি সেই কখন থেকে তোকে ডাকতেছি, কিন্তু তোর তো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। এটা তো আর নতুন কিছু নয়। যখন কলেজে পড়বি তখনও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোকে মিনিমাম 10 বার ডাকাডাকি করতে হতো, তারপর তোর ঘুম ভাঙতো। আরে আম্মু, তুমি এভাবে কেন বলছো? তখন আমি কলেজে পড়াশোনা করতাম, আর এখন আমি ভার্সিটিতে উঠেছি। এখন তো আমাকে একটু সময় জ্ঞান মেনে চলতে হবে। তাছাড়া আজ ভার্সিটিতে আমার প্রথম দিন, সবার সঙ্গে পরিচয় হওয়ারও তো একটা ব্যাপার স্যাপার আছে। সেটা তুমি কেন বুঝতে পারছো না? আরে হারামজাদা, এসব কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে তৈরি হয়ে নিচে আয়। তা না হলে সত্যিই ভার্সিটি যেতে তোর লেট হয়ে যাবে। এই কথা শুনে আয়ান তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। আর তারপর ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাস্তার টেবিলে চলে আসে। ততক্ষণে রিয়া তৈরি হয়ে ড্রয়িং রুমে বসে আয়ানের জন্য অপেক্ষা করছে। আয়ান তখন তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে নিল আর তারপর বাসা থেকে বের হলো। এদিকে তখন রিয়া আয়ানকে বলতে লাগলো, কি রে, ওই হারামজাদা, এদিকে হেঁটে কোথায় যাচ্ছিস তুই? বাইক নিয়ে আয়। কলেজে যাওয়ার সময় তো বাইকে করেই যেতি, তাহলে আজ ভার্সিটিতে তোর প্রথম দিন বাইকে করেই যা। হ্যাঁ আপু, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস। আসলে আমি ভুলেই গিয়েছিলাম। তুই একটু দাঁড়া, আমি চাবিটা নিয়ে আসি। এ বলে আয়ান তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে গেল আর তারপর বাইকের চাবি নিয়ে বাইকটা বের করলো আর তারপরে রিয়াকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো ভার্সিটিতে এসে পৌঁছাতে।
ক্যাম্পাসের একপাশে বাইকটাকে পার্ক করে তারপরে রিয়া আয়নকে নিয়ে তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে রিয়ার বান্ধবী তাকে ডাক দেয়। কি রে দোস্ত, ওইদিকে কোথায় যাচ্ছিস? আর তোর সঙ্গে এই ছেলেটাকে? গলার আওয়াজ শুনেই আয়ন পিছন ফিরে তাকায়, আর পিছন ফিরে তাকিয়ে সে একদম হয়তো বন্ধ হয়ে গেছে। সেটা কাকে দেখছে? এটা তো সেই মেয়েটা যাকে সে প্রতিদিন স্বপ্ন দেখে, যে মেয়েটা প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙতে তাকে ছেড়ে চলে যায়। আয়ন তখনই দৌড়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো আর মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে ততক্ষণে রিয়া সেখানে এসে পৌঁছায়, আর তারপরে আয়নের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে। ওই হারামজাদা, তোকে আমি তোর ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছিলাম, তুই দৌড়ে এখানে কেন চলে আসলি? আর নদীর দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? পেয়ে গেছি আপু, পেয়ে গেছি। আমি আমার বউকে খুঁজে পেয়ে গেছি। এই, কি হয়েছে তোর? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? কি পাগলের মতো কথা বলছিস? আরে আপু, আমি কোনো পাগলামি করছি না, যা সত্য তাই বলছি। আমি আমার বউকে খুঁজে পেয়ে গেছি। সব কিছুর একটা লিমিট আছে, তুই কিন্তু সত্যি সত্যিই লিমিট ক্রস করে ফেলছিস। এখন কিন্তু সত্যি সত্যি মাইর খাবি, এটা আমি তোকে বলে দিলাম। তুই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস বলে যে অনেক বড় হয়ে গেছিস, এটা কিন্তু কখনোই মনে করিস না। আরে আপু, আমি সত্যি বলছি, একদম ফাইজলামও করছি না। এই দেখো, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখি, যে প্রতিদিন আমার ঘুমের মধ্যে এসে আমাকে আদর করে, তারপর বিকালবেলা ঘুম ভাঙার আগেই আমাকে ফেলে রেখে চলে যায়। এ বলে হাতে আঙ্গুল উঁচিয়ে নদীর দিকে তাকিয়ে থাকে আয়ন। আর তখনই রিয়া ঠাস করে একটা চর বসিয়ে দেয় আয়নকে আর বলতে থাকে। সব রকম ফজলামির একটা মানে আছে। তুই এসব কি শুরু করেছিস? আমি সেটাই বুঝতে পারছি না। জানিস ওকে? বললাম তো, ও আমার বউ, যেই মানুষটা প্রতিদিন আমার স্বপ্নে আসে, যাকে আমি প্রতিদিন এত আদর করি, ভালোবাসা দেই, তাকে আমি ভুলে যাব কি করে? সেটা তুই নিজেই বল না আপু। দেখ, এখন কিন্তু একদম বেশি ফাজলামো হয়ে যাচ্ছে। চুপচাপ আমার সঙ্গে চল। আর নদী, তুই প্লিজ কিছু মনে করিস না, আমার ভাইয়ের মাথায় সমস্যা আছে। ধুর, ভালো লাগে না। তুই অবশেষে আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে পাগল প্রমাণ করে দিলি। এটা কিন্তু তোর কাছে কখনো আশা করিনি আপু। এই শোনো, আমার মাথায় কোনো সমস্যা নেই। আমি যা বলছি একদম সত্য কথা বলছি। তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, আর তোমাকে আমি প্রতিদিন আমার স্বপ্নে আমার কাছে পাই। কত আদর করি, ভালোবাসা দেই। তুমি কি সব কিছু ভুলে গেছো নাকি? নদী যেন আয়নের এমন কথা শুনে কঠিন এক বিড়ম্বনায় পড়ে গেল। সে কি বলবে আর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আয়ন কেন এমন বলছে? এই নদীর সঙ্গে তো আয়নের আজকের আগে কখনোই দেখা হয়নি। নদী আয়নের আগে কোনোদিন দেখেছে বলে মনে করতে পারছে না। তবে কেন আয়ন এমন কথা বলছে, তাই নদী রিয়াকে থামিয়ে দিয়ে বলতে লাগলো। রিয়া প্লিজ, তুই একটু থাম। আমি তোর ভাইয়ের সঙ্গে কথা বলে দেখেছি ব্যাপারটা। আচ্ছা, তুমি কি আজকের আগে কখনো আমায় দেখেছো? আরে, এসব তুমি কি বলছো? আজ সকালেও তো তুমি আমার কাছে এসেছিলে। সকালবেলা যখন চলে আসছিলে তখন তুমি তো বলছিলে আমি যেন আব্বুকে বলি যত দ্রুত সম্ভব তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় ওই মেয়েটা আমিই ছিলাম, নাকি তুমি ভুলে গেছো? বলছো ভেবে দেখো। আরে না ডার্লিং, আমার একদম স্পষ্ট মনে আছে ওই মেয়েটা তুমি ছিলে। সেই হরিণীর মতো টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো লম্বা কালো চুল, গোলমাল চেহারা, কি মায়াবী চাহনি। এটা কি আমি কোনোভাবেই ভুলতে পারি নাকি? আমি 100-300% শিওর ওই মেয়েটা তুমি ছিলে। প্লিজ জান পাখি, তুমি আমার আপুকে বুঝিয়ে বলো না ওই মেয়েটা তুমি ছিলে। তুমি ছাড়া অন্য কেউ হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিব। এখন তুমি আগে নিজে শান্ত হও। আর আজকে ভার্সিটির তোমার প্রথম দিন, তাই তোমার ক্লাসে যাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি এখন নিজের ক্লাসে যাও, তারপর তোমার সঙ্গে কথা বলা যাবে। আমি ক্লাসে পড়ে যাব, তার আগে তুমি আগে
আমার আপুকে বলে দাও যে তুমি ওই মেয়েটা ছিলে যাকে আমি এতদিন ধরে ভালোবেসে আসছি, যে প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমাকে ভালোবাসে, আমাকে আদর করে, আর তারপর রাত পোহালে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আপুকে বলে দিচ্ছি ওই মেয়েটা আমিই ছিলাম। এখন তুমি ঠান্ডা মাথায় ক্লাসে যাও। তোমার ভার্সিটিতে প্রথম দিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই বলে নদী তার বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে গেল আর রিয়াকে বলল আয়নকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিতে। রিয়া আয়নের হাত ধরে টানতে টানতে তার ডিপার্টমেন্টের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই আবারও আয়ন রিয়াকে বলতে লাগলো, আপু প্লিজ বিলিভ মি, এটাই আমার সেই বউ যাকে আমি প্রতিদিন আদর করি, যে প্রতিদিন রাতে আমার স্বপ্নে আসে, যাকে আমি এতদিন ধরে খুঁজে চলেছি। আজ আমি আমার স্বপ্নের মানুষটাকে পেয়ে গেছি। প্লিজ তুই আমার কথা বিশ্বাস কর। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। এটাই সেই মেয়ে। এখন তুই আগে ক্লাসে চল, তোর ক্লাসে টাইম হয়ে গেছে, তা না হলে ক্লাসে লেট হয়ে যাবে। এই বলে রিয়া আয়নের হাত ধরে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে চলে গেল। তারপর তাকে ক্লাসে বসিয়ে দিয়ে নিজের ক্লাসে চলে আসলো। আয়ন ভার্সিটিতে নতুন এসেছে, কারোর সঙ্গে সেরকমভাবে চেনা জানা নেই। তখনই হঠাৎ করে একটা ছেলে আসে, তার পাশে এসে বসলো আর বলতে লাগলো, হাই, আমি শুভ। আর তুমি? আমি আয়ান, ভার্সিটিতে নতুন এসেছি। আজকে আমার প্রথম দিন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমিও ভার্সিটিতে আজ প্রথম এসেছি। যাই হোক, তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। উফ ডোন্ট মাইন্ড, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। এই বলে দুজনেই গল্প করছিল আর তখনই ক্লাস টিচার চলে আসলো। ক্লাস টিচাররা চলে আসতেই দুজনেই ক্লাসে মনোযোগ দিল। এভাবেই দিনটা কেটে গেল। ভার্সিটি ছুটি হলো বিকেল 3টায়। অ্যান্ড ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে রিয়ার জন্য অপেক্ষা করছে। রিয়া কখন ভার্সিটি থেকে বের হবে আর তাকে নিয়ে বাসায় যাবে। তখনই অ্যান আবারও দেখতে পেল রিয়া আর নদী দুজনেই একসঙ্গে গেটের দিকে আসছে। অ্যান সেখানেই দাঁড়িয়ে রইল। রিয়া আর নদী দুজনে যখন আয়নের কাছাকাছি আসলো, তখন রিয়া নদীকে বলতে লাগলো, দোস্ত, আজ থেকে তোর সঙ্গে গল্প করতে করতে বাসে যাওয়া আর হবে না রে। এখন যেহেতু আমার ভাই প্রতিদিন বাইক নিয়ে আসবে, আমি তার সঙ্গেই যাওয়া আসা করব। তুই প্লিজ কিছু মনে করিস না, একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাস। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো, সাবধানে যাস। এই বলে নদীর কাছ থেকে বিদায় নিয়ে রিয়া আয়নের পাশে এসে দাঁড়ালো আর তারপর আয়নকে বলে বাইক স্টার্ট করার জন্য। তখনই আয়ন রিয়াকে বলতে থাকে, আপু তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে যা, আমি তোর বান্ধবীকে ওনার বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় চলে আসব। কথাটা শোনা মাত্রই নদী আর রিয়া সহ উপস্থিত তার অন্যান্য বান্ধবীরাও একটু থমকে গেল আর তখনই রিয়া বলতে লাগলো, ওই হারামজাদা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদম, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কেন ওকে বাসায় পৌঁছে দিতে যাবি? বারে, আমার বউকে আমি বাসায় পৌঁছে দিতে যাব, এতে তোর কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর রিক্সা ভাড়ার টাকা লাগবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই নে, আমার কাছে 20 টাকা আছে, এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাসায় চলে যা। বউ তুমি আমার সঙ্গে চলো। এ বলে আয়ন নদীর হাত ধরে টান দিয়ে বাইকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল আর তখনই নদী আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর এইসব তুমি কি করছো? তুমি তোমার আপুকে নিয়ে বাসায় চলে যাও, আমি হেঁটে হেঁটে অথবা রিক্সায় করে বাসায় চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আরে বউ, আমার বাইক থাকতে তুমি হেঁটে হেঁটে কেন বাসায় যাবে? মাথা আমার খারাপ হয়নি, বরঞ্চ তোমার খারাপ হয়ে গেছে। আপু চলে যেতে পারবে। এই আপু, এই নে 20 টাকা, আর তুই চুপচাপ বাসায় চলে যা। আম্মুকে কিন্তু কিছু বলবি না, তাহলে কিন্তু তোর কপালে খারাপ হবে, এটা আমি তোকে বলে দিলাম। অলরেডি তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। আমার বান্ধবীকে তুই যা ইচ্ছে তাই বলছিস। আমি কিন্তু আর কিছু সহ্য করব না। এখন সত্যি বলছি, মায়ের খাবি। এই বউ, তুমি চলো তো আমার সঙ্গে। আমার বোনের ফাইজলামো মার্কা কথাবার্তা শোনার কোনো ইচ্ছে আমার নেই। এখানে
যতক্ষণ দাঁড়িয়ে থাকো ততক্ষণ আমার বোন প্যাচাল করতেই থাকবে, আর এইসব প্যাচাল শোনার কোনো ইচ্ছে আমার নেই। দেখো আয়ান, তুমি তোমার মাথা ঠান্ডা করো। ও তোমার বোন হয়, তার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলো। এটা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি তোমার বোনকে নিয়ে বাসায় চলে যাও, আমি রিক্সা করে বাসায় চলে যাব। আর আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি ভুলে যেও না আমি তোমার বোনের বান্ধবী, তোমার বড় বোনের মতোই। আরে তুমি আমার বড় বোনের বান্ধবী, বড় বোন নাও, এই বিষয়টা তুমি কেন বুঝতে পারছো না? কেন তালগোল পাকিয়ে ফেলছো? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এটাই তো চিরন্তন সত্য, তাই নয় কি? তুমি ভুল ভাবছো, তোমার চিন্তা ভাবনা একদমই সঠিক না। জেনে বোঝার চেষ্টা করো। তুমি আমার চাইতে ছোট। তাছাড়া আমি আজকে আগে কখনোই তোমাকে দেখিনি, তোমার সঙ্গে সেভাবে আমার কোনো পরিচয় নেই। তাহলে তুমি কেন এসব ফাজলামো মার্কা কথাবার্তা বলছো? ও দেখো, একদম আবার মেজাজ খারাপ করো না বলে দিচ্ছি। আমি কোনো ফাইজলামো করছি না, যা সত্য তাই বলছি। তুমি আমার স্বপ্ন দেখা সেই মেয়েটি, যাকে আমি অসম্ভব রকম ভালোবাসি, যে প্রতিদিন আমার স্বপ্নে আসে, যাকে জড়িয়ে না ধরলে রাতে আমার ঘুম আসে না। তাহলে আমি কেন মিথ্যে বলতে যাব তোমাকে, বলো শুনি? রিয়া বন্ধুদের সামনে এইসব কিছু আর সহ্য করতে না পেরে আয়নের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়, আর তারপরেই বলতে থাকে। তুই একদম লিমিট ক্রস করে ফেলেছিস। আজ চল বাসায়, আব্বুকে বলে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। নদী, আই অ্যাম সো সরি দোস্ত। আমার ভাইয়ের এরকম ব্যবহারের জন্য সত্যি আমি দুঃখিত। এমন কিছু করবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। যদি আমি জানতাম আমার ভাই এমন কিছু করবে, তাহলে আমার ভার্সিটিতে ওকে কখনোই অ্যাডমিশন করাতাম না। ইটস ওকে দোস্ত, কোনো ব্যাপার না। ছোট মানুষ বুঝতে পারেনি, ওকে একটু বুঝিয়ে বলিস বাসায় গিয়ে, তাহলে ও সবটা বুঝতে পারবে। আমি তাহলে আসছি, তোরা চলে যাস। এই বলে নদী তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আয়ন তখন রিয়াকে মেজাজ দেখিয়ে বলতে লাগলো। তুই আমার বোন নাকি শত্রু আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কেন আমার বউয়ের সামনে আমাকে এভাবে ছোট করে দিলি? এটা কিন্তু তোর কাছ থেকে কখনো আশা করিনি। হয়েছে হয়েছে, এবার চুপচাপ বাসায় চল, তা না হলে কিন্তু আরও খাবি বলে দিলাম। হুম। এই বলে রিয়া আয়নের বাইকের পিছনে উঠে বসলো। আয়নের ইচ্ছে না থাকা সত্ত্বেও বাইক স্টার্ট করতে হলো। আর তারপর এই দুজনে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে রিয়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকার শুনে তার আম্মু দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। আর তখনই রিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আম্মু, এই হারামজাদাটা যখন জন্ম হয়েছিল তখন লবণ খাইয়ে মেরে ফেলতে পারলে না, তাহলে তো আর আজ এই দিন দেখতে হতো না। এমন কথা শুনে আয়নের আম্মু রিয়াকে বলতে লাগলো। আরে বাবা, কি হয়েছে? তুই এমন পাগলের মতো আচরণ কেন করছিস? কি হয়েছে সেটা তো আমাকে খুলে বল। কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার ছেলেকে জিজ্ঞেস করলেই তো পারো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করে নিয়েছি কি হয়েছে। এবার তো তুই তো মাথাটা ঠান্ডা কর আর চুপচাপ নিজের রুমে গিয়ে বিশ্রাম কর। এই বলে আয়নের আম্মু তার বোনকে নিজের রুমে পাঠিয়ে দিল। আর তারপর আয়নকে তার হাত ধরে সোফায় এনে বসালো। আর তারপর বলতে লাগলো। আচ্ছা বাবা আয়ান, কি হয়েছে এবার তুই নিজেই আমাকে খুলে বল। তোর বোন কেন এভাবে এত বেশি রেগে গিয়েছে? আম্মু, আমি আমার বউকে খুঁজে পেয়ে গেছি। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি যে পাগলের মতো প্রলেপ করছিস? না আম্মু, আমার মাথা খারাপ হয়নি, আমি একদম সম্পূর্ণ ঠিক আছি এবং যা বলছি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বলছি। আমি আমার বউকে খুঁজে পেয়ে গেছি, যে মানুষটা প্রতিদিন আমার স্বপ্নে আসে আর সকালবেলা ঘুম ভাঙতেই আমাকে ফেলে রেখে চলে যায়, যে আমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে, কেয়ার করে। আরে বাবা, এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। এসব ফাজলামো মার্কা কথা শুনতে সবসময় ভালো লাগে না। এখন নিজের রুমে যা আর বিশ্রাম কর। বাই দ্য ওয়ে, আজকে তোর ভার্সিটিতে প্রথম দিন ছিল। ভার্সিটির প্রথম দিন কেমন কেটেছে সেটাই বল। আমি আমার ভালোবাসার মানুষটাকে যেহেতু খুঁজে পেয়ে গেছি, সেহেতু বুঝতেই পারছো আমার দিনটা খুবই ভালো কেটেছে। যাই হোক আম্মু, আমি
ফ্রেশ হয়ে আসছি। আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার জন্য খাবার রেডি করো। আর তোমার মেয়েকে বলে দিও এভাবে যেন আমার পিছনে না লাগে। আমি যখন আমার ভালোবাসার মানুষটাকে একবার খুঁজে পেয়ে গেছি, তখন আমি যেভাবেই হোক তাকে আমার করে নেবই। দেখ বাবা, তোকে আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। রিয়া এইসব কিছুই নিতে পারছে না। তোর জন্য ওর বন্ধুদের সামনে হয়তো ওকে অপমানিত হতে হয়েছে, তাই তো রিয়া এত বেশি রেগে গেছে। তা না হলে তো রিয়া এত সহজে এভাবে রেগে যাওয়ার মতো মেয়ে নয়। তুই নিশ্চয়ই ভার্সিটিতে গিয়ে উল্টাপাল্টা কিছু করেছিস। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না তোমার কেন এমনটা মনে হচ্ছে। আমি ভার্সিটি থেকে উল্টাপাল্টা কিছু করেছি? আমি কেন উল্টাপাল্টা কিছু করতে যাব? আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়ে গেছি, আর তাকে আমি আমার মনের কথা বলবো না? যেই মানুষটাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখেছি, মানুষটাকে আমি পাগলের মতো খুঁজে বেড়াই, সেই মানুষটাকে যখন আমার চোখের সামনে দেখতে পেলাম, তখন আমি আমার মনের কথা তাকে তো বলবই। এটা যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে সেটা আমার দেখার ব্যাপার নয়। বাই দ্য ওয়ে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার তৈরি করো। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাবার খেয়ে নিল। আর তখনই দিল একটা লম্বা ঘুম। সেই ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। ঘুম ভাঙতে সে চলে গেল বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া শেষ হলে বাসায় ফিরে আসলো রাত 10টায়। বাসায় এসে বেশ কয়েকবার কলিং বেল চাপ দিল, কেউ যখন দরজা খুলছিল না, আবারও কলিং বেল চাপ দিতে যাবে, তখনই রিয়া এসে দরজাটা খুলে দেয়। আর তখনই আয়ান বলতে থাকে, কি ব্যাপার? আমি সেই কখন থেকে দরজায় নক করছি, কিন্তু কেউ দরজা খুলছিল না কেন? তুই কি এ বাড়ির মানুষদেরকে নিজের চাকর মনে করছিস নাকি, যে এত রাতে বাসায় আসবি আর কেউ তোর জন্য দরজা খুলে বসে থাকবে? আজব তো, এখানে চাকর মনে করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা আমার নিজের বাড়ি, তাই নয় কি? আমি আমার বাড়িতে যখন ইচ্ছে তখন আসতে পারি, এটা তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, তাই তো। এটা তো তোর নিজের বাড়ি। আর এই বাড়িতে বাকি সবাই ভাড়াটিয়া, নয়তোবা চাকরি করে। এখানে তোর ইচ্ছে মতোই সব কিছু হবে। রাত কয়টা বাজে সে খেয়াল আছে? জানিস শরীর খারাপ আম্মু এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে না। আব্বু আসার পরে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমি রাতের বেলা পড়াশোনা করি, আর তখন কি না তোকে এত রাত করে বাড়িতে ফিরতে হয়? আরে আপু, সবেমাত্র রাত 10:30 বাজে, এখনই এত রাত কোথায় হয়ে গেল? আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও তাড়াতাড়ি। আমি পারবো না তোকে খাবার দিতে। তোর জন্য রুম থেকে এসে দরজা খুলে দিয়েছি, এটাই অনেক কিছু। তোর যদি খাবার খেতে ইচ্ছে করে তাহলে নিজের খাবার নিজে নিয়ে খা, আর নয়তো না খেয়ে ঘুমিয়ে পড়। আমাকে বলে কোনো লাভ হবে না। এই বলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আর এইদিকে আয়ন উপায়ান্তর দেখতে না পেয়ে নিজেই কিচেনে চলে গেল আর নিজের জন্য ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নিল। আর তারপরে নিজের রুমে গিয়ে পরের টেবিলে বসে পড়ল এবং এই তো ঘন্টা দুয়েক পড়াশোনা করবে আর তারপর রাত 2টা থেকে 2:30টার মধ্যে ঘুমিয়ে যাবে। আয়ন প্রতিদিন এমন করে একটু বেশি রাত করে ঘুমায়, আর সেই জন্যই সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম ভাঙে না। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। পরের দিন সকালবেলা যথাসময়ে আয়ন ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেল ভার্সিটিতে যাওয়ার জন্য। আজকে রিয়ার আগেই তৈরি হয়ে গেছে ভার্সিটিতে যাওয়ার জন্য। রিয়া যখন নাস্তার টেবিলে আসলো তখনই দেখতে পেল আয়ন ড্রয়িং রুমে বসে রিয়ার জন্য অপেক্ষা করছে। এটা দেখে রিয়া আয়ানকে বলতে লাগলো, ও মা গো মা, আজ সূর্য কোন দিকে উঠেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আম্মু, আম্মু কোথায় তুমি? তোমার ছেলে কোন সকালে ঘুম থেকে উঠে গেছে সেটা কি তুমি টের পেয়েছো? তখনই কিচেন থেকে আয়নের আম্মু রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়ান এত সকালে ঘুম থেকে উঠে নাকি? আমি তো আরও ভাবছি রান্না শেষ করে তারপর ঘুম থেকে ডেকে তুলতে যাব। আম্মু, আমার মনে হয় আজ থেকে তোমার চাকরিটা শেষ হয়ে গেছে। আজ থেকে আর তোমার ছেলেকে তোমার ঘুম থেকে ডেকে তুলতে হবে না।
তোমার ছেলে নিজেই দায়িত্ব নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। কথাটা শুনে আয়নের আম্মু কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে আসলো, আর তখনই দেখতে পেল আয়ন ড্রয়িং রুমে বসে আছে। এটা দেখে আয়নের আম্মু বলতে লাগলো, ওরে বাবা, এ তো দেখছি আজ সত্যি সত্যি সূর্য অন্যদিকে উঠে গেছে। তা বাবা, আজ এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা কি সেটা জানতে পারি? আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা এভাবে আমার সঙ্গে ইয়ার্কি কেন করছো। আমি এখন ভার্সিটির স্টুডেন্ট, এখন কি আর আমার দেরি করে ঘুম থেকে উঠলে চলবে নাকি? এখন তো আমাকে প্রতিদিন সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। এটা তোমরা কেন বুঝতে পারছো না? আমরা বুঝতে পারছি তুমি ভার্সিটি স্টুডেন্ট, কিন্তু এর পিছনে তুই ভার্সিটিতে পড়াশুনো করিস সেটা কারণ নাই। কারণ অন্য কিছু একটা, যেটা আমি এবং আম্মু দুজনে খুব ভালোভাবেই বুঝতে পারছি। দেখ, তুই গতকাল আমার বন্ধুদের সামনে আমাকে যথেষ্ট অপমান করেছিস, আর তোর জন্য আমার বন্ধুদের সামনে অপমানিত হতে চাই না। তাই তোকে রিকোয়েস্ট করে বলছি, এসব ফাজলামো মার্কা কর্মকাণ্ড বাদ দে। আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। দেখো আব্বু, আমি কোনো রকম কোনো ফাইজলামও করছি না, যা সত্য তাই বলছি। আমি তোর বান্ধবী মানে নদীকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর নদী আমার স্বপ্নে দেখা সেই মেয়েটা যাকে আমি কোনো দিন কোনোভাবেই বলতে পারবো না। তার জন্য যদি আমাকে ফ্যামিলিকে ছাড়তে হয় তাহলে আমি দ্বিতীয়বার চিন্তা করব না, আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দেব। কিন্তু আমার ভালোবাসার মানুষকে আমি কখনোই ছাড়তে পারবো না। শুনলে তো আম্মু, তুমি তোমার ছেলের কথা এবার নিজেই চিন্তা করো। কেমন কালসাপ তুমি এতদিন ধরে বসে আসছো, যে কিনা আমাদের মান সম্মান এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি যে তার এখন আমার বান্ধবীর সঙ্গে প্রেম করতে হবে, যে কিনা তার চাইতে 2 বছরের সিনিয়র? দেখো আপু, এখানে জুনিয়র সিনিয়র কোনো ব্যাপার না। আমি ওকে ভালোবাসি, সে আমার ভালোবাসা। আমি কবে থেকে তাকে পাগলের মতো খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমার স্বপ্নের পরীটা যে তোর ভার্সিটিতে রয়েছে এটা তো আমি জানতামই না। যদি জানতাম তাহলে কবেই তোর ভার্সিটিতে চলে যেতাম আমার পরীটাকে কাছে পাওয়ার জন্য। কিন্তু কথায় আছে না, আল্লাহ যার সহায় তাকে বান্দা তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ আমার সহায় ছিল বলেই তো আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই কথা বলতে বলতে আয়ন নাস্তার টেবিলে গিয়ে বসলো, আর তারপরে তার আম্মু তাকে নাস্তা এনে দিল। আজ এই প্রথমবার 2 ভাই বোন একসঙ্গে বসে নাস্তা করছে। এটা কখনোই সম্ভব হয় না। প্রতিদিন রিয়া আগে নাস্তা করে বাসা থেকে বের হয়ে যায়, আর তারপরে আয়ন ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যায় বা অন্য কিছু করে। আয়নের বাবা যখন সকালবেলা নাস্তার টেবিলে আসলো, তখন তিনি আয়নকে নাস্তার টেবিলে দেখে চমকে যান আর বলতে থাকেন, ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে যে আমি নাস্তার টেবিলে আমার ছেলেকে দেখতে পেলাম। আমার ছেলে তো সেই সকাল 10টা বাজার আগে কখনো ঘুম থেকে ওঠে না। তবে কি আজ আমি স্বপ্ন দেখছি নাকি? তখন রিয়া টিটকারি মেরে তার বাবাকে বলতে লাগলো, মা বাবা, তুমি স্বপ্ন দেখবে কি করে? তুমি দিনের বেলায় স্বপ্ন দেখতে পারো না। যা দেখছো একদম ঠিকই দেখছো। তোমার ছেলের জীবনে পরিবর্তন এসেছে। আয়ন বুঝতে পারে রিয়া তাকে টিটকারি মেনে কথাটা বলছে, তাই আয়ন বলতে থাকে, দেখো আপু, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার জীবনে পরিবর্তন এসেছে, সেটা তোকে মাইকিং করতে বলা হয়নি, এটা সবাই জানে। বাই দ্য ওয়ে আব্বু, আমি তোমার পুত্র বধূকে খুঁজে পেয়ে গেছি। এখন শুধু আমার বউটাকে আমার কাছে এনে দাও। আমি তোমাকে এটা বলার জন্যই আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অবাক দৃষ্টিতে তাকায় আয়নের আম্মু, আর তারপরে তিনি আয়নকে বলতে থাকেন, দেখো, সব কিছুর একটা লিমিট থাকে, তুমি কিন্তু একদম লিমিট ক্রস করে ফেলছো। তুমি তোমার বাবার সামনে বসে কথা বলছো, এটা কি তুমি ভুলে যাচ্ছ নাকি? আম্মু, আমি এই কথা কেন ভুলে যাব? একদম ভুলে যাইনি। আমার সব কিছু একদম স্পষ্ট মনে আছে। আমি তোমাদের একমাত্র ছেলে। আমি তোমাদেরকে না জানিয়ে কোনো কিছু তো করতে পারি না, তাই সব কিছু আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখছি। এখানে আমার তো কোনো ভুল নেই, তাই নয় কি?
আমি আজ অফিস থেকে ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো সকালবেলা। আমি আমার মুড নষ্ট করতে চাই না, তাই আমি তোমার কথার কোনো উত্তর দিলাম না। এই বলে আয়নের বাবা নাস্তা শেষ করে কারোর সঙ্গে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে চলে গেলেন। আর এইদিকে আয়ন নাস্তা শেষ করে ভার্সিটির জন্য রওনা দিল। মাঝপথে আসতেই রিয়া আবারও আয়নকে বলতে লাগলো, দেখ ভাই, তোকে রিকোয়েস্ট করে বলছি, কাল যা করেছিস করেছিস, আজকে ভার্সিটিতে গিয়ে আর এমন কিছু করিস না। দেখ ভাই, তোকে রিকোয়েস্ট করে বলছি, কাল যা করেছিস করেছিস, আজকে ভার্সিটি থেকে আর এমন কিছু করিস না। বন্ধুদের সামনে আমাকে আর অপমান করিস না। আমি এসব কিছু আর সহ্য করতে পারবো না। প্লিজ ভাই, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, তুই লক্ষ্মী ভাইয়ের মতো আমার কথাটা শুনে নিস। তুইও লক্ষ্মী বোনের মতো আমার কথাটা শুনে নে। এইসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না, কারণ আমি একজন মানুষকে ভালোবাসি। তাকে আমি আমার ফ্যামিলির জন্য হারিয়ে ফেলতে চাই না, কারণ ফ্যামিলির ভালোবাসা ফ্যামিলির জায়গায়, তার মনের মানুষের ভালোবাসা মনের মানুষের জায়গায়। ছোট জায়গাকে আলাদা করে দেখার চেষ্টা করো প্লিজ। তুই বোন হয়ে আমার ভালোবাসার মধ্যে ঢুকে যাস না। আমি বুঝতে পারছি না তোর মাথায় কি ঢুকেছে। তুই কেন এসব পাগলের মতো কথাবার্তা বলছিস? কেন এমন করছিস? প্লিজ ভাই আমার, এমন করিস না। আর অপমান করিস না আমার বন্ধুদের সামনে। আমি তোর বন্ধুদের সামনে তোকে কোনো অপমান করতে চাই না। ইভেন তোকে কোনো অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু তুই যদি আমার ভালোবাসার মাঝখানে চলে আসিস, তাহলে হয়তো আমাকে এমনটা করতে হবে যে আমার ফ্যামিলিকে আমাকে ভুলে যেতে হবে। তুই আমার বোন, সেটা আমাকে ভুলে যেতে হবে। এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় থাকবে না, সেটা তুই বোঝার চেষ্টা কর। তার মানে তুই মনে মনে এটাই ঠিক করে নিয়েছিস যে আমার কোনো কথাই শুনবি না? তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি, তাই না? আচ্ছা ঠিক আছে, তবে আমিও তোকে আর কিছুই বললাম না। তবে একটা কথা মনে রাখিস, দিন শেষে যত যাই কিছু করিস না কেন, তুই কিন্তু নদীকে কখনো পাবি না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। সে অলরেডি একটা ছেলের সঙ্গে সম্পর্কে আছে। দেখ আপু, তুই আমার বোন, তাই তোকে এখনও যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দিয়ে কথা বলছি। কিন্তু তুই আমার ভালোবাসার মানুষের সম্পর্কে এমন বাজে কথা একদম বলিস না। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, ওর যদি একটা না 10টা বয়ফ্রেন্ড থাকে, তাতেও আমার কিছু যায় আসে না। আমিও যদি চাঁদেও চলে গিয়ে থাকি, সেখান থেকেও তাকে নিয়ে আসার ক্ষমতা রাখে। আমার সব কিছুই একটাই কথা, আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার করে পেতে চাই। সেটা যেভাবেই হোক আর যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না, তখন তোর যা ইচ্ছে হয় তুই তাই কর। তোকে আমি আর কিছুই বলবো না। তবে একটা কথা এখনও তোকে শেষবারের মতো বলছি, তুই কখনোই কিন্তু নদীকে নিজের করে পাবি না। যত যাই কিছু করিস না কেন, শুধু সময় নষ্ট হবে। যদি তাই হয় তবে তাই হোক, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমি যেটা ঠিক করেছি আমি সেটা করবই। আমি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে যেতে দেব না। যাকে এত সাধনার পর খুঁজে পেয়েছি, তাকে তো আমি কোনোভাবেই এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। এভাবেই কথা বলতে বলতে দুজনেই ভার্সিটিতে এসে পৌঁছালো। তখনই আয়ন দেখতে পেল নদী তার বান্ধবীদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আয়ন তার বাইকটা পার্ক করে রেখে এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেল নদীর কাছে। নদীর পাশে বসতে বসতে আয়ন বলতে লাগলো, হ্যালো বেবি, কেমন আছো? হঠাৎ করেই পিছন থেকে কারোর গলার আওয়াজ শুনে চমকে যায় নদী। আর তারপরেই পিছন ফিরে তাকিয়ে দেখে আয়ন তার পাশে বসতে বসতে এই কথাটা বলছে। তখনই নদী বলতে থাকে, এ তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? কাল ভার্সিটিতে যাওয়ার পর এবং আজ ভার্সিটিতে আসার আগ পর্যন্ত খারাপ ছিলাম, কিন্তু এখন ভার্সিটিতে এসে তোমাকে দেখতে পেয়ে আমি ভালো হয়ে গেছি এবং আমার খুবই ভালো লাগছে। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো কথা। বাই দ্য ওয়ে, কাল তোমার ভার্সিটিতে প্রথম দিন ছিল। ভার্সিটির প্রথম দিন কেমন কেটেছে? ভার্সিটির প্রথম দিন
কেমন কেটেছে সেটা তো বলতে পারবো না, কারণ ভার্সিটিতে আমার কোনো মন ছিল না। কারণ তো আমার মনে ছিলে তুমি। তোমাকে দেখতে পেয়ে সত্যি আমার দিনটা খুবই ভালো কেটেছে। আচ্ছা, তুমি একটু মাথাটা ঠান্ডা করে এখানে বসো, আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, আমি শুনছি। আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। আমার সব কথা তোমাকে শুনতে হবে না, আর এই কথা তোমাকে আমি কখনো বলবো না। যাই হোক, যেটা তোমাকে বলতে চাই সেটা হলো, তুমি যে সব করছো একদমই ঠিক করছো না। আমি তোমার বড় বোনের বান্ধবী, তোমার থেকে 2 বছরের সিনিয়র, এটা তুমি মাথায় রেখো। তাছাড়া আমি রিলেশনে আছি। তুমি 10টা রিলেশন করো, তাতেও আমার কিছু যায় আসে না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে সামনাসামনি না দেখেই ভালোবেসেছি, তাই তোমাকে আমি কখনোই হারিয়ে যেতে দেব না। কারণ তুমি আমার কল্পনার রানী, যে আমার সামনে না থেকেও, আমার কাছে না থেকেও আমাকে অসম্ভব রকম ভালোবেসেছে, আমাকে ভালোবাসতে শিখিয়েছে। তাকে তো আমি কখনোই ভুলে থাকতে পারবো না। প্লিজ আয়ান, লক্ষ্মী ভাই আমার, এমন করে না। তুমি বোঝার চেষ্টা করো, তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার সাথে কখনোই আমার এই সব কিছু করা সম্ভব না। তুমি যদি আমার চাইতে বয়সে বড় হতে, তাহলে না হয় বিষয়টা ভেবে দেখা যেত, কিন্তু এটা এখন কোনোভাবেই সম্ভব নয়। তাই প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আই এম সো সরি মাই ডিয়ার সুইটহার্ট, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর জীবনে একজনকেই মন থেকে ভালোবাসা যায়, কিন্তু কখনো তাকে মন থেকে মুছে ফেলা যায় না বা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা সবার জীবনে একবারই আসে, আর সেটাকে ধরে রাখতে জানতে হয়। যদি কোনো মানুষ তার ভালোবাসাকে ধরে রাখতে না পারে, তাহলে সেটা ওই মানুষটার জীবন থেকে একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না, আর সেটার জন্য সারা জীবন বসে বসে আফসোস করতে হয়। কিন্তু আমি এমনটা করতে পারবো না। আমি যাকে ভালোবাসি সারা জীবন, তাকে আমি আমার করেই রাখতে চাই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি তাকে হারানোর চিন্তা করতে চাই না। রিয়া, আই এম সো সরি দোস্ত। তোর বাইকে বুঝে আমি কোনো কিছু করতে পারবো বলে মনে হয় না। প্লিজ, তুই তোর ভাইকে বোঝানোর চেষ্টা কর, আর আমাকে এভাবে বিরক্ত করতে নিষেধ কর। তুই তো আমার ব্যাপারে সব কিছুই খুব ভালো করে জানিস। একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি চাইলেও আমার পক্ষে এসব কিছু করা সম্ভব নয়। তাছাড়া তোর ভাই আমার চাইতে বয়সে ছোট, তাই আমি তোর ভাইয়ের ব্যাপারে ফ্যামিলিতে কোনো কিছুই বলতে পারবো না। ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। আজকে বাড়িতে গিয়ে আমি আব্বু আম্মুকে বলবো, প্রয়োজন হলে ওর ভার্সিটি আসাই বন্ধ করে দিব। আরে দোস্ত, সেরকম কোনো কিছু করিস না, কিন্তু একটু বুঝিয়ে বল যাতে ও ব্যাপারটা বুঝতে পারে। মান সম্মান বলেও তো একটা ব্যাপার আছে। দোস্ত, আমি ওর মতো পাগল নই, আমি সবটা বুঝতে পারছি। তাই তো বলছি, আমি আব্বু আম্মুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, তারপর দেখি তারা আমাকে কি বলে। আয়ান, এখন তুই চুপচাপ নিজের ক্লাসে চল। দেখ আপু, কাউকে কোনো কিছু বলে কোনো লাভ হবে না। তুই আব্বু আম্মুকে বলিস আর যাকেই বলিস না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে আমি আমার করে পেতে চাই, এটাই সবচাইতে বড় কথা। তারপর হচ্ছে পৃথিবীর বাকি সব কিছু। এই মানুষটাকে কতদিন ধরে নিজের বুকে আগলে রেখেছি, যে মানুষটাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি, তাকে যখন আমি আমার কাছে পেয়ে গেছি, তখন তো তাকে হারানোর কোনো প্রশ্নই ওঠে না। এদিকে রিয়া তখন আয়নকে জোর করে টানতে টানতে ক্লাসরুমের দিকে নিয়ে গেল, আর তারপর ক্লাসরুমে পৌঁছে গিয়ে সেখান থেকে চলে আসলো। এভাবে কেটে গেল সেদিনের দিনটা। ভার্সিটি ছুটি হওয়ার পর বাসায় আসতেই আজকে রিয়া গতকালকে নাই চিৎকার করতে শুরু করলো, আর তার আম্মু আবারও তার চিৎকার শুনে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে আর মেয়েকে জিজ্ঞাসা করতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? তুই আজ আবার অভাবে চিৎকার করছিস কেন? আমি নিজেও জানি না আমি কেন এভাবে চিৎকার করছি। আমার তো কপালটাই খারাপ যে আমি এখন এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আর তোমার ছেলের মতো একটা ভাই আমার আছে। সেখানে আমি চিৎকার না করে কিভাবে থাকতে পারি সেটা তোমরাই আমাকে বলো।
আরে বাবা, আমি তো গতকালকে বুঝে বলেছিলাম সবটা, কিন্তু আজকে আবার কি এমন করেছে যার জন্য তোমাকে এভাবে চিৎকার করতে হচ্ছে? তোমার ছেলে আজ আবারও ভার্সিটিতে গিয়ে একই কাজ করেছে। কেন তোমার ছেলে এরকম শুরু করেছে? ও কি আমাকে ভার্সিটিতে পড়াশোনা করতে দেবে না নাকি? দেখো, আমার মন মেজাজ এমনিতেই খারাপ। তোমরা আর খারাপ করো না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি এটা বলে দিলাম। ঠিক আছে, তুই রুমে যা, তোর বাবা বাড়িতে আসুক, আমরা দুজন মিলে ওর সঙ্গে কথা বলবো, তারপর দেখি কি হয়। আমি বুঝতে পারছি না আমার ছেলেটা কেন এসব পাগলামি শুরু করেছে, কেন তার মাথায় এইসব কুবুদ্ধি ঢুকেছে, কেন সে এরকম করছে, কিছুই বুঝতে পারছি না। এই বলে আয়নের আম্মু রিয়াকে তার নিজের রুমে পাঠিয়ে দিল। তারপর আয়নের কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আর তার বাবা বাসে আসে রাত 8টায়। তারপরে আয়নের আম্মু তার বাবাকে সব কিছু খুলে বলল। আয়নের বাবা সব কিছু শুনে আয়নকে নিজের রুমে ডেকে নিলেন আর তারপর বলতে লাগলেন, তুমি এসব কি শুরু করেছো? আমি এসব কি শুনছি? তোমাকে ভার্সিটিতে ভর্তি করানো হয়েছে পড়াশোনা করার জন্য, এসব ফাজলামো করার জন্য নয়। তোমাকে শেষবারের মতো বলছি, এসব ফাজলামো বন্ধ করে দাও, তা না হলে কিন্তু তোমার ভার্সিটিতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি কোনো পাগলামো করছি না, যা সত্য তাই বলছি। নদীকে আমি না দেখে ভালোবেসে ফেলেছি। নদী সেই মানুষ যে প্রতিদিন আমার স্বপ্নে আসে, যাকে খুঁজে পাওয়ার জন্য আমি হন্যে হয়ে খুঁজে চলেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। তবে এখন যখন তাকে পেয়ে গেছি, এখন আর তাকে আমি হারাতে চাই না। সে তোমার বড় বোনের বান্ধবী, তোমার বড় বোনের সে তোমার 2 বছরের সিনিয়র। এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর স্বপ্নে যে কেউ আসতে পারে তার মানে এই নয় যে তাকে নিয়ে জীবনসঙ্গী বানানোর চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা, তুমি এখনো অনেক ছোট, সবে মাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। তোমার জীবনে এখনো অনেক সময় পড়ে আছে। সো প্লিজ এসব ফালতু চিন্তা ভাবনা বন্ধ করো। আমি কোনো ফালতু চিন্তা করছি না বাবা, আমি যা সত্য তাই বলছি। আমি নদীকে ভালোবাসি, আর তাকে না পেলে আমি আমার এই জীবন রাখবো না। এটাই শেষ কথা। কারণ ভালোবাসা জীবনে একবার আসে, বারবার আসে না। জীবনে ভালোবাসাকে ধরে রাখতে হয়, তাকে ছেড়ে দিলে হারিয়ে ফেলতে হয়, আর কখনোই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। দেখো, ফাজলামের একটা লিমিট আছে, তুমি কিন্তু তার লিমিট ক্রস করে ফেলছো। আমি তোমার বাবা, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এটা অন্তত ভুলে যেও না। তুমি আমার বাবা, আর সেই জন্যই তোমার সঙ্গে এই কথাগুলো বলছি। কারণ আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই, সেটা জানা তোমারও খুব জরুরি প্রয়োজন। তাই তোমাকে বলা, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার পরিবারের সঙ্গে একসাথে পেতে চাই। আমি চাই না আমার ভালোবাসার মানুষের জন্য আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হোক। দেখলে তো বাবা, এবার তো তুমি নিশ্চিত যে তোমার ছেলের মাথায় সমস্যা হয়েছে। তোমার ছেলেকে ডক্টর দেখাও, তা না হলে আমি সত্যি কথা বলছি, কখন যে তোমার ছেলের মাথা আমি ফাটিয়ে ফেলবো তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তখন কিন্তু আবার তুমি আমাকে দোষ দিতে পারবে না। ঠিক আছে রিয়া, তোমাকে এসব ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আয়ান, কাল থেকে তোমার ভার্সিটিতে যাওয়া বন্ধ। যেদিন থেকে তুমি মানসিকভাবে সুস্থ হতে পারবে সেদিন থেকেই তুমি ভার্সিটিতে যাবে, তার আগে কোনোভাবেই নয়। তোমরা যত যাই কিছুই করো না কেন, আমাকে আটকে রাখতে পারবে না, এবং আমাকে কোনোভাবেই আমার ভালোবাসার মানুষের থেকে আলাদা করতে পারবে না। আমার যদি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়তে হয়, আমি তার জন্য প্রস্তুত আছি। আমি পিছুপা হব না। ভালোবাসা পাওয়ার জন্য আমি সব রকম রিস্ক নিতে রাজি। এ বলে আয়ন তার বাবার রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে রিয়া তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, এবার তো তুমি বুঝতে পেরেছো তোমার ছেলের মাথায় সমস্যা হয়েছে। তোমার ছেলের জন্য আমার বন্ধুদের সঙ্গে আমাকে অপমানিত হতে হয়েছে। আর যদি তোমার ছেলের জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে আমি এমন কিছু করতাম যেটা তোমরা কল্পনাও করতে পারছো না। কিন্তু তোমাদের একমাত্র আদরের ছেলে বলে কথা, তাই সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে আগে জানালাম। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তোমার ছেলেকে যেন আমি আমার ভার্সিটিতে আর না দেখি। নদী, তুমি তোমার রুমে যাও, এ ব্যাপারটা আমরা দেখি। আমরা তোমাদের মা বাবা, আমরা তো এখনো বেঁচে আছি, তাই তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই। আয়াব ছোট মানুষ, ও ভুল করতে পারে।
কিন্তু তার মানে এই নয় যে আমাদের সেই ভুলটাকে বিশাল কিছু করে দেখতে হবে। তার ভুল শুধরে দেওয়া আমাদের দায়িত্ব। রিয়া তখন আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল। আর এ থেকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য তৈরি হবে, তখনই আয়নের আম্মু বলল, আয়ান, তোমাকে ভার্সিটিতে যেতে হবে না। তোমার বাবা তোমাকে ভার্সিটিতে যেতে না করেছে। কিন্তু কেন? কেন সেটা তুমি খুব ভালো করে জানো, তাই প্লিজ তর্ক করো না। যেটা বলছি সেটাই করো। তোমার বাবা তোমাকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে। তোমরা কি আমাকে তোমাদের হাতের খেলার পুতুল পেয়েছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যখন আমি অন্য ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম তখন তোমরা আমাকে জোর করে তোমাদের মেয়ের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি করিয়েছো। আর এখন কি না, যখন আমি আমার স্বপ্নের সেই মানুষটাকে পেয়ে গেছি, এখন তোমরা বলছো আমাকে এই ভার্সিটিতে যেতে হবে না। আমি যেন অন্য ভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু এটা কখনোই হবে না। দেখো, এখানে একদম বেশি হয়ে যাচ্ছে। একদম তর্ক করবে না, বলে দিচ্ছি। তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো। তোমার আজ থেকে ভার্সিটিতে যেতে হবে না। ভার্সিটিতে যাওয়া বন্ধ। আমরা তোমাকে অন্য ভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করছি। আমি তোমাদের হাতের খেলার পুতুল নই। তোমাদের যখন যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। আমি ভার্সিটিতে যাচ্ছি। এই বলে আয়ন তার আম্মুর কথাকে কোনোরকম পাত্তা না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল সকালে নাস্তা না করে। আর এদিকে রিয়া তখনই নাস্তার টেবিলে আসে নাস্তা করার জন্য। আয়নকে নাস্তার টেবিলে দেখতে না পেয়ে রিয়া তার আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু, কি ব্যাপার? কাল তো এত সকাল সকাল তোমার ছেলে ঘুম থেকে উঠে গেছিল, আজকে ঘুম থেকে এখনো ওঠেনি নাকি? অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে আর বাসা থেকে বের হয়ে গেছে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল আয়নের বাবা। আর এই কথা শুনে আয়নের বাবা বলতে লাগলেন, বাসা থেকে বের হয়ে গেছে মানে? তোমার ছেলেকে ভার্সিটিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও কেন তুমি তোমার ছেলেকে ভার্সিটি পাঠালে? আমি তোমার ছেলেকে ভার্সিটিতে পাঠাইনি, তাই দয়া করে আমার সঙ্গে এসব গলা উঁচু করে কোনো কথা বলো না। আমি তোমার ছেলেকে অনেকবার নিষেধ করেছি ভার্সিটিতে যাওয়ার জন্য, কিন্তু তোমার ছেলে আমার কোনো কথাই শুনেনি। সে নিজে নিজেই বাসা থেকে বের হয়ে চলে গেছে আমি কোনো কথা বলার আগেই। তাই আমাকে কথা শুনিয়ে কোনো লাভ নেই। যদি নিজের ছেলেকে একটু কথা শোনাতে পারবে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। একটা মাত্র ছেলে বলে কত আদর দিয়ে মাথায় তুলে ফেলেছো, এখন বোঝো ঠেলা। হ্যাঁ, সেটাই তো। এখন দেখতে পাচ্ছি ছেলেকে একটু বেশি আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছি, যেটা আমাদের উচিত হয়নি। আমাদের উচিত ছিল ছেলেকে ছোটবেলা থেকেই একটু কড়া শাসনের আকার, তাহলে হয়তো আজ এই দিন দেখতে পেত না। যাই হোক, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এই বলে আয়নের বাবা নাস্তার টেবিলে বসে গেল নাস্তা করার জন্য। আর তখনই রিয়া রাগে ফুসফুস করতে করতে বলতে লাগলো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তোমার ছেলেকে আমার ভার্সিটিতে ভর্তি করানোর প্রয়োজন নেই, কারণ তোমার ছেলের ক্যারেক্টারের সমস্যা আছে। তোমার ছেলের জন্য আমাকে কখনো না কখনো বিপদে পড়তে হবে। কিন্তু তখন তো তোমরা আমার কথা শুনলে না। তোমরা বলেছিলে আমার ভার্সিটিতে ভর্তি করাতে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি তখন তোমাদের কথা শুনে আমি জীবনের সবচাইতে বড় ভুলটা করেছি। তোমার ছেলেকে যদি আমাদের ভার্সিটিতে ভর্তি না করাতাম তাহলে হয়তো আজ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। বন্ধুদের সঙ্গে আমাকে ছোট হতে হয়েছে। কেন বলো? শুধুমাত্র তোমার ছেলের জন্য। তোমার ছেলে যদি এসব আকাম কুকাম না করতো তাহলে বন্ধুদের সামনে আমাকে ছোট হতে হতো না। নদীর সঙ্গে আমার কতদিনের বন্ধুত্বের সম্পর্ক, আর এখন তোমার ছেলের জন্য সবটা নষ্ট হতে চলেছে। তোমার ছেলেকে যদি মানুষ বানাতে না পারো তাহলে ভার্সিটিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। এই বলে নাস্তাটা করেই বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে আয়ন বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটি ক্যাম্পাসে চলে আসে আর অপেক্ষা করতে থাকেন নদীর জন্য। নদী কখন ভার্সিটিতে আসবে আর কখন তাকে দেখবে, তার সাথে একটু কথা বলবে। তাকে বেশি সময় অপেক্ষা করতে হলো না। প্রায় 10 মিনিট পরেই নদী ভার্সিটিতে চলে আসলো। নদী ভার্সিটিতে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। আর তখনই আয়ন তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ওহে মায়াবতী, যার মায়াতে আমি পড়েছি তাকে না দেখেই কল্পনাতে তাকে এঁকেছি। বারবার তার ছবি আমার দুটি চোখের পাতায় সবসময় ভেসে থাকে। তাকে আমি ভুলে যাই কি করে বলো? আয়ান, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক নয়। তুমি প্লিজ আমাকে ভুলে যাও এবং
এই সব ফাজলামো মার্কা কর্মকাণ্ড বাদ দাও। দেখো তুমি আমার জুনিয়র, তুমি আমার সঙ্গে এই সব কিছু করছো, এটা ভার্সিটির সবাই দেখছে এবং আমাদের দুজনকে নিয়ে হাসাহাসি করছে। তুমি সেটা কেন বুঝতে পারছো না? কারণ ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবাসা নয় কোনো অপরাধ। জীবনে যে কাউকেই ভালোবাসা যায়, কিন্তু চাইলেই যে কাউকে ভুলে যাওয়া যায় না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সামনাসামনি না দেখেই আমি ভালোবেসেছি, কল্পনাতে তোমায় বহুবার এঁকেছি। তাই আমি চাইলেও তোমাকে ভুলে যেতে পারবো না। প্রয়োজন হলে আমি আমার এই জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু তারপরও তোমাকে ভুলে যাওয়া আমার জন্য একেবারেই অসম্ভব। তুমি যদি আমাকে ভুলে যেতে না পারো আর ভার্সিটিতে এসে প্রতিদিন এসব পাগলামো মার্কা কর্মকাণ্ড করতেই থাকো, তাহলে আমাকে অন্য রাস্তা মাপতে হবে। কারণ তুমি পাগল হতে পারো, আমি পাগল নই, আমার মান সম্মান আছে। এই বলে নদী সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ক্লাসরুমে চলে গেল। আর ক্লাস শেষ হলে সোজা বাসায় চলে গেল। তারপর থেকে নদী আর ভার্সিটিতে আসে না। চলে গেল প্রায় 4 দিন। কিন্তু ইতিমধ্যে নদীকে কোথাও দেখা যাচ্ছে না। এদিকে আয়ন পাগলের মতো হয়ে গেছে। এই নদীকে ভার্সিটিতে দেখতে না পেয়ে সে প্রায় সবার কাছে নদীর ব্যাপারে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারছে না। আর না বাসার ঠিকানাও। ও জানে না যেখানে গিয়ে নদীর ব্যাপারে খোঁজ খবর নিতে পারে, কিন্তু সেভাবে বসে থাকলেও তো পারছে না। অন্যদিকে সে প্রচণ্ড মিস করছে। যেভাবে হোক তার নদীর সঙ্গে দেখা করতেই হবে। যেমন চিন্তা তেমন কাজ। আইন সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। প্রিন্সিপাল স্যার তখন নিজের কেবিনে কাজ করছিলেন। আইন দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, গুড মর্নিং স্যার, মে আই কাম ইন? গুড মর্নিং। ইয়েস, কামিং। কি হয়েছে তোমার? আজ হঠাৎ তুমি আমার কেবিনে কেন? স্যার, আমি একটা সমস্যায় পড়েছি আর সেই জন্য আপনার সাহায্য চাই। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন? দেখো, তুমি আমার স্টুডেন্ট। তুমি কোনো সমস্যায় পড়লে সেখান থেকে তোমাকে উদ্ধার করা আমার কর্তব্য। বাই দ্য ওয়ে, তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, আমি অবশ্যই চেষ্টা করব। আসার চেষ্টা করব বললে হবে না, আপনাকে এ ব্যাপারে আমাকে সাহায্য করতেই হবে, কারণ আপনি একমাত্র ব্যক্তি যে আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন। আল্লাহ, আপনি পারবেন বলেই আপনার কাছে এসেছি। আপনি না পারলে আপনার কাছে আমি আসতাম না। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে তোমার সেটা তো খুলে বলো, তারপর আমি দেখছি কি করা যায়। আরে স্যার, আমি আপনাকে বললাম তো আমি সেরকম কোনো কাজ নেই, সেটা আপনি পারবেন না। আপনি পারবেন বলে আপনার কাছে এসেছি আর আপনাকে সেটা করতেই হবে। সো প্লিজ আর বলুন, আপনি এটা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দেব। এবার তো বলো তোমার কি হয়েছে। 3rd ইয়ারের স্টুডেন্ট নদী, ওনার অ্যাড্রেস চাই। ও তো তোমার 2 বছরের সিনিয়র, তুমি ওর অ্যাড্রেস দিয়ে কি করবে? স্যার প্লিজ, কোনো প্রশ্ন নয়, এটা আমার প্রয়োজন আর আপনাকে এটা দিতেই হবে। আপনি ছাড়া অন্য কেউ আমাকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করবে না। প্লিজ স্যার, আপনি ওনার অ্যাড্রেসটা দিন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো, আমি তোমাকে দিচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার কম্পিউটারে ডাটাবেস চেক করে সেখান থেকে প্রিন্ট আউট করে একটা অ্যাড্রেস আয়নকে দিয়ে দিল। আর তখন অ্যাড্রেসটা হাতে নিয়ে সোজা ভার্সিটি থেকে বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে আসলো। বিশাল বড় একটা বাড়ি দেখে মনে হচ্ছে কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা হবে হয়তো। নদী বাড়ির সামনে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞাসা করতে লাগলো, আসসালামু আলাইকুম সাহেব, কি আপনি আর কার কাছে এসেছেন? আমি আয়ান, এটা নদীদের বাসা তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নদী ম্যাডাম আপনাকে কিভাবে চেনেন? ওনার সাথে আপনার কিভাবে পরিচয় যদি একটু বলতেন তাহলে আমার চিনতে সুবিধা হতো। আমি সব কিছু বলেও আপনি আমাকে চিনতে পারবেন না। আমি নদীর সঙ্গে দেখা করতে এসেছি। নদী কোথায় একটু বলতে পারবেন? নদী ম্যাডাম তো বাসায় নেই, ওনার শরীর খারাপ, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে আজ 3 দিন। কোন হসপিটাল আর কি হয়েছে আমার নদীর? প্লিজ আমাকে খুলে বলুন। আমি সঠিক বলতে পারবো না, তবে যতদূর আমি শুনেছি ওনার কিডনিতে সমস্যা হয়েছে, তাই ওনাকে ঢাকার কোনো একটা বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তবে সেটা আমি সঠিক জানি না। তাছাড়া আমি তো এবারের একজন সামান্য সিকিউরিটি গার্ড মাত্র, তাই তাদের এইসব ব্যাপারে জিজ্ঞেস করার কোনো সুযোগ পাই না। বাড়িতে কে আছে তাদেরকে একটু বলে জিজ্ঞাসা করে আসুন না। নদী কোথায় আছে? আমি নদীর সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা করাটা আমার জন্য খুবই জরুরি। প্লিজ আপনি আমার এইটুকু উপকার করুন।
দেখুন, এটা আমি করতে পারবো না, কারণ আমি এই বাড়ির সামান্য একজন চাকর মাত্র। আমি তাদের পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসা করার অধিকার রাখি না। সো প্লিজ, আপনি আমাকে ক্ষমা করতে পারেন। আর আপনি এখন থেকে আসুন, বড় সাহেব আসার সময় হয়ে গেছে। উনি যদি দেখতে পান গেটের সামনে দাঁড়িয়ে আছে কেউ, একজন আমার সঙ্গে এসব ঝামেলা করছে, তাহলে তিনি প্রচণ্ড রেগে যাবে। আরে আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, ওদের সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। আমি জানতে চাই আমার নদী কোথায় আছে। তখন বুঝতে পারলো তার পিছনে একটা বড় গাড়ি এসে দাঁড়িয়েছে। সেটা হর্ন দিচ্ছে। আয়ন পিছনে ফিরে তাকিয়ে দেখলো ঠিক এরকমটাই বিশাল বড় একটা লাক্সারি গাড়ি তার পিছনে দাঁড়িয়ে আছে। অনেক দূরে সরে দাঁড়ালো আর গাড়িটাও হুট করে বাড়ির ভিতর ঢুকে গেল। গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক নেমে এলেন আর বাড়ির ভিতর ঢুকে গেলেন। তখন সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল আর সেই মধ্যবয়স্ক লোকের সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, নদী কোন হসপিটালে আছে কাইন্ডলি প্লিজ আমাকে ইনফরমেশনটা দেওয়া যাবে? কে তুমি, আর আমার বাড়িতে ঢোকার সাহস কিভাবে পেলে? সব সময় সব জায়গায় ঢোকার জন্য পারমিশন কিংবা সাহসের প্রয়োজন হয় না। বাই দ্য ওয়ে আঙ্কেল, আপনি আমাকে এটা বলেন যে নদী কোন হসপিটালে অ্যাডমিট আছে। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, আর তার সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। আমার মেয়ে কোন হসপিটালে ভর্তি আছে সেটা জানা বাইরের কারো কাজ নয়। তো চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যাও, তা না হলে তোমার সঙ্গে খারাপ কিছু হতে পারে। যা হবে হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এটা জানতে না পারবো আমার নদী কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। সবার আগে আমাকে এটা জানতে হবে নদী কোথায় আছে, আর তারপর আমি তার সঙ্গে দেখা করব, নয়তো আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। সিকিউরিটি, সিকিউরিটি, এই ছেলেটাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। প্লিজ আপনি আমার সঙ্গে চলুন আর এখান থেকে বের হন, তা না হলে আমার চাকরি চলে যাবে। এমনিতে বড় সাহেব অনেক রেগে আছেন, তারপর যদি আপনি এখন এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। আয়ন তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি বললাম না নদী কোথায় আছে সেটা না জেনে আমি কোথাও যাব না। সেটা কি আপনারা শুনতে পাচ্ছেন না? আমাকে বলে দিলেই তো পারেন নদী কোথায় আছে। তখনও সিকিউরিটি তাকে জোর করে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু বাবার দিকে তাকিয়ে আছে আর আবারও বলছে, প্লিজ আঙ্কেল, আপনি আমাকে এটা বলুন আমার নদী কোথায় আছে। আমি নদীর সঙ্গে একবার দেখা করতে পারলেই এখান থেকে চলে যাব, আর কোনো ঝামেলা করব না। প্লিজ আমাকে একটাবার বলুন নদী কোথায় আছে। তোমাকে দেখে তো যথেষ্ট ভদ্র ঘরের ছেলে বলেই মনে হচ্ছে, কিন্তু তুমি এভাবে কেন এরকম করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া তোমাকে দেখে মনে হয় না যে আমার মেয়ের সঙ্গে তোমার সেই রকম কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার মেয়ের চাইতে বয়সে অনেকটাই ছোট হবে। তাহলে কি প্রবলেম বলো শুনি। কোনো প্রবলেম নেই আঙ্কেল, কিন্তু আমি নদীর সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই, এটাই সবচাইতে বড় কথা। আপনি প্লিজ নদীর অ্যাড্রেস বলুন, নদী কোথায় আছে। ল্যাবেট হসপিটাল, এবং কড়া সিকিউরিটিতে রাখা হয়েছে তাকে। যদি পারো তাহলে দেখা করে এসো। এই বলে নদীর বাবা বাড়ির ভিতরে চলে গেলেন। আর এদিকে আয়ন তখন কোনো কথা না বলে সেখান থেকে সোজা ল্যাবেইড হসপিটালে উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে সোজা রিসেপশনে চলে গেল। তখনই রিসেপশনে জিজ্ঞাসা করে নিল নদী কোথায় আছে। নদীর কেবিনের কথা জানতে পেরে অ্যান্ড সেখান থেকে দৌড়ে নদীর কেবিনের দিকে ছুটল, কিন্তু কেবিনের সামনে 4-5 জন কালো শার্ট পরা ছেলে দাঁড়িয়েছিল। অ্যান্ড কিছু বুঝতে পারছিল না, কিন্তু যেভাবেই হোক তাকে নদীর সঙ্গে দেখা করতেই হবে। তাই সে কোনো কথা না বলে কেবিনের দিকে অগ্রসর হচ্ছিল। তখনই সেই লোকগুলো তার সামনে এসে দাঁড়ায় আর তাকে আটকে দিয়ে বলতে থাকে, কে আপনি? কোথায় যাচ্ছেন? কি আপনার পরিচয়? আমি আয়ান, আমি নদীর সঙ্গে দেখা করতে এসেছি। সরি, আমরা আপনাকে চিনতে পারছি না, তাই আপনাকে ম্যাডামের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। আপনি এখন আসতে পারেন। আমি নদীর সঙ্গে দেখা করতে এসেছি, নদীর সঙ্গে দেখা করে তারপরে যাব। এই বলে গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে আয়ন কেবিনের ভিতর ঢুকে গেল। তখনই দেখতে পেল নদী বেডে শুয়ে আছে
আয়ন নদীর সামনে গিয়ে দাঁড়ালো আর নদীর নাম ধরে ডাক দিল। নদী, কি হয়েছে তোমার? আয়নের গলার আওয়াজ শুনে নদী চোখ খুলে তাকালো আর আয়নকে দেখতে পেল। সে মৃদুস্বরে বলতে লাগলো, কি ব্যাপার আয়ান, তুমি এখানে কিভাবে আর কোথা থেকে আসলে? কদিন ধরে তুমি ভার্সিটিতে যাচ্ছিলে না, তারপরও খোঁজ নিয়ে তোমার বাড়ির ঠিকানায় চলে আসি, আর তখনই জানতে পারি তুমি অসুস্থ। হ্যাঁ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আগামীকাল আমার অপারেশন, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, অবশ্যই তোমার জন্য অনেক দোয়া আর শুভকামনা। তোমার অপারেশন সাকসেস করলেই হোক, আর তুমি আমার জীবনে ফিরে আসো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জানো এই কয়টা দিন আমার কতটা কষ্ট হয়েছে। তোমাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। এ বলে আয়ন ছোট বাচ্চাদের মতো কান্না করতে থাকে নদীর হাত ধরে। আর তখনই গার্ড ভিতরে চলে আসে। গার্ড তখন নদীকে বলতে থাকে, আই এম সরি ম্যাডাম, আমরা ওকে আটকাতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে চলে এসেছে এই ছেলে। চলো বাইরে। এই বলে গার্ড যেই না আয়নের হাত ধরতে যাবে তখনই নদী গার্ডকে চোখের ইশারায় বাইরে চলে যেতে বলল। গার্ড তখন কোনো কথা না বলে বাইরে চলে গেল। তখনই নদী আয়নকে বলতে লাগলো, দেখো, তুমি এখানে এসেছো, এটা আমার বাবা জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। তুমি চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যাও, আর এখানে কখনো এসো না। তোমার বাবা আমার কিছুই করতে পারবে না। তোমার বাবার থেকে অনুমতি নিয়ে তারপরেই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে, আর তার কাছ থেকে জানতে পেরেছি তুমি এখানে আছো, তাই তো আমি এখানে চলে এসেছি। আর তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, বাবা খুব ভালো করেই জানে তার গার্ডের চোখ ফাঁকি দিয়ে তুমি কখনোই আমার সঙ্গে দেখা করতে পারবে না, আর সেই জন্য তোমাকে এই কথা বলেছে এবং আমার ঠিকানা তোমাকে দিয়েছে। এই নয় তো কখনোই দিত না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সত্যি সত্যিই তোমাকে মেরে ফেলবে। মরে গেলে যাব, কিন্তু আমি তোমাকে ফেলে কোথাও যাব না। তোমার এই সময়ে যদি আমি তোমার পাশে থাকতে না পারি, তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসি সেটা আমাকে বলো। এই মুহূর্তে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, বোঝার চেষ্টা করো। আমার ফ্যামিলি আছে আমার পাশে। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো আমার একটা ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে আছে, আর সেই ছেলেও যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে খারাপ কিছু হয়ে যাবে। আমি চাই না তোমার সঙ্গে আমার জন্য খারাপ কিছু হোক। যা হয় হবে। তোমাকে আমি আমার নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। তোমাকে যদি না পাই, তাহলে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। তোমাকে না পেলে আমি মরে গেলেও তাতে আমার কিছুই যায় আসে না। দেখো, এখন ফাজলামো করার সময় নয়। এখান থেকে চলে যাও, আর পারলে আমার জন্য দোয়া করো। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। এই বলে নদী বারবার আয়নকে অনুরোধ করছিল তার কেবিন থেকে বের হয়ে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আয়ন কোনো কথাই শুনছিল না। সে নদীকে এই অবস্থায় ফেলে রেখে কোনোভাবেই এখান থেকে চলে যাবে না। আর ঠিক তখনই একজন লোক কেবিনের ভিতর প্রবেশ করলো আর আয়নকে নদীর হাত ধরা অবস্থায় দেখে কোনো কথা না বলে লাথি দিয়ে আয়নকে চেয়ার থেকে ফেলে দিল। আর তারপরই বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই আর তোর কত বড় সাহস যে তুই আমার হবু বউয়ের হাত ধরে এখানে বসে বসে প্রেম আলাপ করছিস। এদিকে আয়ন ততক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় আর তারপরই ছেলেটার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে বলতে থাকে, তোমার হবু বউ কিন্তু বউ নয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার সঙ্গে বিয়ে হবে এটা ঠিক হয়ে আছে, কিন্তু বিয়েটা হয়ে যায়নি। এই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? মুখের ভাষা ঠিক করে তারপর কথা বলেন। আপনি ছোট লোক কাকে বলছেন? টাকা পয়সা আছে বলেই আপনি নিজেকে খুব কিছু মনে করেন নাকি? আর আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলেই আমি ছোট লোক? দেখুন, আমাকে রাগাবেন না, তাহলে এর পরিণাম কিন্তু আপনার জন্যই খারাপ হবে। তখনই নদী আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়ান প্লিজ, তুমি এখানে ঝামেলা করো না। প্লিজ এখান থেকে চলে যাও বলছি। আমি চাই না তোমার জন্য এখানে কোনো ঝামেলা হোক। আর সাগর আর আমি শুধুমাত্র বন্ধু, এর চাইতে বেশি কিছু না। তুমি ওর সঙ্গে এরকম আচরণ করতে পারো না। ও তোমার বন্ধু, তাতে কি হয়েছে? ওকে এত বড় সাহস কে দিয়েছে যে তোমার হাতে হাত রেখে এখানে বসে বসে কথা বলবে? সাগর, তুমি কিন্তু এখন ওভার রিয়েক্ট করে ফেলেছো। তুমি ওকে সরি বলো। আরে নদী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সরি বলবো, তাও আবার এই ছোট লোকের বাচ্চাটাকে? এটা তুমি ভাবলে কি করে? তোর সরি বলার কোনো প্রয়োজন নেই।
তুই চুপচাপ এখান থেকে আমার চোখের সামনে রেখে চলে যা, তা না হলে তুই আমার সঙ্গে যেটা করেছিস সেটা এক্ষুনি তোকে ফেরত দিব। ও আচ্ছা, তাই নাকি? তোর এত বড় সাহস, তুই সাগর চৌধুরীকে ভয় দেখাস? তাহলে তো তোর শেষ পরিণাম দেখে নিতে হয়। তুই দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। এই বলে তখনই সাগর আয়নকে একটা থাপ্পড় দিতে যাবে, তখনই আয়ন তার হাতটা ধরে ফেলে এবং পিছন থেকে মুচকে ধরে। সাগর ব্যথায় কুকিয়ে ওঠে আর বলতে থাকে, দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার হাতটা ছেড়ে দে, আমার লাগছে। যখন আমার সঙ্গে পেরে উঠবি না তখন আমার সঙ্গে লাগতে আসলি কেন? আমি তো তোকে আগেই বলেছিলাম আমার সঙ্গে লাগতে আসিস না, কিন্তু তুই তো ইচ্ছে করে আমার সঙ্গে ঝামেলা করেছিস। সবে তো মাত্র থাম্বেল দেখিয়েছি, পুরো সিনেমা তো এখনো বাকি রয়ে গেছে। তখনই নদী আয়নকে বলতে থাকে, আয়ান এসব কি করছো তুমি? এই সব কিছু কিন্তু তোমার কাছ থেকে আশা করিনি। ওর হাত ছেড়ে দাও আর চুপচাপ এইখানে দুজনেই চলে যাও। আমার কাল অপারেশন, আমাকে এখন একটু মানসিক প্রশান্তিতে থাকতে দাও। এটা শুনে আয়ন সাগরের হাতটা ছেড়ে দিল আর তারপরে নদীকে বলতে লাগলো, আমি শুধুমাত্র তোমার কথাই ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু তা না হলে ওর শেষ দেখে নিতাম আমি। ওর কত বড় সাহস আমার সঙ্গে পাঙ্গা নিতে আসে। ও হয়তো জানে না আমার ভালোবাসার জোর কতটা, আর ভালোবাসার জন্য আমি ঠিক কী করতে পারি। এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই শোনো। চুপচাপ এখান থেকে চলে যাও। এখানে কোনো ঝামেলা করো এটা আমি চাই না, কারণ আব্বু জানতে পারলে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। নদী প্লিজ কামান, কি হবে? আমি এত কিছু চিন্তা করে এখানে আসিনি। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমার করে পাওয়ার জন্য যা যা কিছু করতে হয় আমি সব কিছু করতে প্রস্তুত আছি। তবে আজ শুধু তোমার জন্য ওকে ছেড়ে গেলাম, কারণ কাল তোমার অপারেশন। আমি চাই না তোমার উপর মানসিক কোনো স্ট্রেস পড়ুক। এ বলে আয়ন কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর তখনই সাগর নদীর দিকে তাকিয়ে নদীকে বলতে লাগলো, নদী, তোমার জন্য শুধু ওই ছোট লোকের বাচ্চাকে ছেড়ে দিলাম, তা না হলে আজ ওর এমন অবস্থা করতাম। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কাল আমার অপারেশন। আমি এই মুহূর্তে আর কোনো ঝামেলায় পড়তে চাইছি না। একটু শান্তি চাই, মানসিক শান্তি। সাগর আর কোনো কথা না বাড়িয়ে কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নদী আস্তে আস্তে একটু ঘুমানোর চেষ্টা করলো, কারণ এই মুহূর্তে নিজেকে বিশ্রাম দেওয়াটা তার খুবই প্রয়োজন। এদিকে আয়ন হসপিটাল থেকে বের হয়ে এসে নদীর পাড়ে বসে আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না। তার ভালোবাসার মানুষ তার জীবনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ধরতে যাচ্ছে কাল, কিন্তু কি হবে কিছুই বুঝতে পারছে না। সে কি আদৌ ভালোভাবে ফিরে আসবে নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? আজও তার সঙ্গে ভালোভাবে কথা বলে আসতে পারলো না। এইসব কিছুই মনে মনে চিন্তা করছে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো, কিন্তু আয়নের বাড়িতে যেতে একদমই মন চাইছে না। সে তখনও সেখানেই বসে আছে। রাত 11টা বাজে। তার ফোনে একটার পর একটা কল আসছে, কিন্তু না, তারপরও মোবাইলটা হাতে নিল, কিন্তু সেই কল রিসিভ করতে মন চাচ্ছে না। তারপরও মোবাইলটা হাতে নিল, আর তখনই দেখতে পেল তার বাড়ি থেকে ফোন করা হচ্ছে। সে মোবাইলটা হাতে নিয়ে ফোনটা রিসিভ করলো, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল, কি রে আয়ান, কোথায় তুই? রিয়া বললো আজ তুই ভার্সিটিতে যাসনি, সারাদিন বাসায় আসিসনি, তুই কোথায় আসিস? এই তো আছি। আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সময় হলে আমি নিজেই বাসায় চলে আসব। আর দয়া করে আমাকে ফোন দিয়ে বিরক্ত করো না। আমি একটু একা থাকতে চাই, আমার মতো থাকতে চাই। আমাকে একটু আমার মতো থাকতে দাও, আমাকে বিরক্ত করো না প্লিজ। এ বলে আয়ন ফোনটা কেটে দিল। তারপর আবারও ঘন্টাখানেক সেখানেই বসে থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পৌঁছালো। রাত তখন 1:30টার কাছাকাছি বাজে। কলিং বেলে চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল, আর তাকে দেখি বলতে লাগলো, কিরে বাবা, তুই কোথায় ছিলি আর এতক্ষণে কোথা থেকে আসলি? আয়ন তখন তার মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ির ভিতর ঢুকে নিজের রুমে চলে গেল, আর দরজাটা সঙ্গে সঙ্গে আটকে দিল। তার মা বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না, আর আয়ন কোনো কথাও বলল না। তাই বাধ্য হয়ে তার আম্মু সেখান থেকে চলে গিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। রিয়া পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে গেল, কিন্তু আয়ান এখনও ঘুম থেকে
উঠছে না। তার মা বেশ কয়েকবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ডাকাডাকি করলে কিন্তু সে কোনো সারা শব্দ করলো না। এটা দেখে তার মা কিছুটা চিন্তায় পড়ে গেল, আর তারপর তার বাবার কাছে এই বিষয়টা শেয়ার করলো। তার বাবা তখন বলতে লাগলো, এত চিন্তা করার মতো কিছুই হয়নি। তোমার ছেলে এখনো ছোট বাচ্চা নয় যে তাকে নিয়ে সবসময় চিন্তা করতে হবে। সে এখন যথেষ্ট বড় হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করে নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে। আরে তুমি এভাবে কেন বলছো? আমার ছেলেটা কি এমন বড় হয়েছে যে তুমি এভাবে বলছো? আমার কাছে আমার ছেলে এখনও সে ছোট্টই রয়ে গেছে, তাই দয়া করে এভাবে কথা বলো না। দেখো, তোমার ছেলে যেসব পাগলামো শুরু করে দিয়েছে, তারপর তোমার ছেলেকে এর চাইতে ভালো কিছু বলার নেই। যাই হোক, যখন তার সময় হবে তখন সে নিজেই রুম থেকে বের হয়ে খাবার খেতে আসবে, তাই তাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই। এই বলে আয়নের বাবাও নাস্তা শেষ করে অফিসে চলে গেল। আর এদিকে আয়নের মা পড়ে গেলেন মহা চিন্তায়। তাই বেশ কয়েকবার ছেলেকে ডাকাডাকি করার পরও রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না, আর রুমের দরজাও খুলল না। তিনি বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন, আর এখন কী বা করা উচিত। দুপুর 2টার দিকে বের হয়, তখন তার আম্মু তার সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, কি রে বাবা, কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এমন কেন করছিস? কাল বাড়িতে এসে চুপচাপ কোনো কথা না বলে রুমের দরজা বন্ধ করে রুমের ভিতর চলে গেছিস, আর আজ এত বেলা হয়ে গেল তুই এখনো মাত্র রুম থেকে বের হলি। আম্মু, আজ নদীর অপারেশন আমার কিছুই ভালো লাগছে না। জানি না নদী ফিরে আসবে কি আসবে না, তবে নদীর জন্য আমার খুব মন খারাপ লাগছে। নদীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখ বাবা, এসব অপ্রাসঙ্গিক কথা সত্যি ভালো লাগছে না। ওই মেয়েটাকে নিয়ে কেন চিন্তা করছিস বল তো শুনি? কোথায় আকাশের চাঁদ আর কোথায় মাটির পৃথিবী? মাটির পৃথিবীতে বসে বসে আকাশে চাঁদ ধরা স্বপ্ন দেখা এটা ঠিক, কারণ এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবার নয়। আম্মু, আমি জানি না আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না, তবে আমি এইটুকু বলতে পারি, নদীকে যদি আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলি, তবে তোমরাও আমাকে তোমাদের জীবন থেকে হারিয়ে ফেলবে। কারণ আমি নদীকে সত্যিই ভালোবাসি। তাকে না পেলে আমার এই জীবন রেখে কোনো লাভ নেই। আরে বাবা, তুই কি সত্যি পাগল হয়ে গেলি নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। আমি নদীকে ভালোবাসি, আর তাকে আমি আমার জীবনে যে কোনো কিছুর বিনিময়ে পেতে চাই। বাবা প্লিজ, এসব পাগলামো বন্ধ করে, এসব পাগলামো আর ভালো লাগছে না। আম্মু, আমি যাচ্ছি নদীর কাছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। এ বলে আয়ন তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা হসপিটালে চলে আসলো, আর এসেই দেখতে পেল গতকালকের মতো আজকেও আবার সেই লোকগুলো নদীর সামনে দাঁড়িয়ে আছে। আয়ন কোনো কিছু তোয়াক্কা না করে সোজা কেবিনের ভিতর ঢুকে গেল, আর নদীকে কেবিনের কোথাও দেখতে পেল না। আয়ন তখন কেবিন থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করলো, নদী কোথায়? ওকে কেবিনে দেখতে পাচ্ছি না কেন? ম্যাডামের অপারেশন শুরু হয়ে গিয়েছে। ম্যাডামকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আয়নের দু চোখ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে নদী যেন তাকে ছেড়ে চলে যাবে এমন একটা অবস্থা। সে নদীর কেবিনের ভিতর ঢুকে গেল, আর তখনই সেখানে নামাজে দাঁড়িয়ে গেল। প্রায় 2 ঘন্টা ধরে নদীর অপারেশন চলতে লাগলো, আর এদিকে আয়ন তখনও মোনাজাতে বসে আছে। অপারেশন সাকসেস হয় আর নদীকে কেবিনে নিয়ে আসা হয়। নদী তখনও জ্ঞান ফেরেনি। নদীর পাপা নদীর কেবিনে প্রবেশ করে দেখলেন আয়না এখনও মোনাজাতে বসেই কান্না করছে। নদীর পাপা কিছুটা অবাক হন। নদীকে বেডে শুইয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে গেলে আয়ন মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। তখন নদীর বাবা তার সামনে গিয়ে দাঁড়ায়। নদীর বাবা তখন আয়নকে বলল, তুমি এখানে কি করছিলে? তখনই আয়ন ওনার কথায় কোনো উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করলো, নদী কোথায় আঙ্কেল? নদী এখন কেমন আছে? অপারেশন সাকসেস। এই তো, নদীকে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু তুমি এখানে কি করছো? আমি এখানে নামাজ পড়ছিলাম, দোয়া করছিলাম আল্লাহ যেন আমার নদীকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি বাসায় থাকতে পারছিলাম না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল ওর জন্য, তাই এখানে চলে আসি। কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আমি নিজেকে আর বেঁধে রাখতে পারছিলাম না, তাই অজু করে এসে আল্লাহর দরবারে
আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করতে লাগলাম। কথাটা শুনে নদীর বাবা অনেকটা ইমোশনাল হয়ে গেল। তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। যেখানে নিজের বন্ধুর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে রেখেছেন, সেখান থেকে একটা ফোন পর্যন্ত আসলো না আজ সকাল থেকে। আর সেখানে কিনা অন্য একটা ছেলে তার মেয়ের অপারেশন যেন সাকসেসফুল হয় সেই জন্য এখানে 2 ঘন্টা ধরে নামাজ পড়ছে আর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে। নদীর বাবা যখন অ্যানকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিলেন আর বলতে লাগলেন, বাবা, তুমি সত্যিই মহান। তুমি আমার মেয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য। আমার মেয়ে সুস্থ হয়ে বাসায় ফিরুক। আমার মেয়েকে যদি কখনো আমি কারো হাতে তুলে দেই, তাহলে তুমিই তাকে পাবে। কারণ তাকে হারানোর ভয়ে তোমাকে কান্না করতে দেখেছি। তাই যাই হয়ে যাক না কেন, পৃথিবীতে আমার মেয়ে তোমার কাছে থাকলে ভালো থাকবে। তুমি তাকে কখনো কষ্ট পেতে দেবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। তখনই অ্যান নদীর বাবার হাত দুটো ধরে বলতে থাকে, আপনি সত্যি বলছেন আঙ্কেল? নদীকে আপনি আমার সঙ্গে বিয়ে দিবেন? তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। যেই মানুষটাকে আমি স্বপ্নে দেখে ভালোবেসেছি আর ভার্সিটিতে যাওয়ার পর প্রথম দিনই সে আমার চোখে পড়ে গেছে, তাকে আমি এত সহজে হারাতে চাই না। আপনি যদি আমার ভালোবাসার মানুষটাকে আমার হাতে তুলে দেন, তাহলে আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। আসলে আমি চেয়েছিলাম আমার মেয়ের জীবনে একজন সঠিক মানুষ আসুক, এবং একজন পারফেক্ট মানুষ আসুক, যে আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে, যে কখনো আমার মেয়েকে কোনো কষ্ট পেতে দেবে না। সেই মানুষটা আমার মেয়েকে হারানোর ভয়ে সবসময় আমার মেয়েকে আঁকলে রাখবে। আরো ভেবেছিলাম টাকা পয়সা থাকলে জীবনে সবকিছু পাওয়া যায়। তাই তো আমি আমার বিজনেস পার্টনার এবং বন্ধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। আজ সেটার প্রমাণ পেলাম যে টাকা পয়সা দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন, যেটা তোমার আছে। এভাবেই তারা দুজন কথা বলতে থাকে। এরপর দেখতে দেখতে 15 দিন সময় কেটে গেল। এর মধ্যে অ্যান একটি দিনও ভার্সিটিতে যায়নি। দিনের বেশিরভাগ সময় হসপিটালে কাটিয়েছে নদীর কাছে বসে বসে। আজ 16তম দিন। নদীকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে আর বাসায় নিয়ে যাওয়া হবে। নদী আয়নের কাছ থেকে বিদায় নেয় আর তখনই নদীর বাবা আয়নের সামনে এসে দাঁড়িয়ে আয়নের হাত দুটো ধরে বলতে থাকে, বাবা, তা কবে আসবে তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে? আমি তোমাদের বিয়ের কথা পাক্কা করে রাখতে চাই। আঙ্কেল, শুধু বিয়ের পাকা কথা নয়, আপনি চাইলে আমি আমার বউকে আমার কাছে নিয়ে যেতে চাই, কারণ আমি চাই না আমার বউ আমাকে ফেলে রেখে দূরে দূরে থাকুক। তখনই নদীর বাবা একটু মুচকি হাসি দিয়ে আয়নকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, তাদের সঙ্গে আমি কথা বলি এবং যত দ্রুত সম্ভব তোমাদের বিয়ের ব্যবস্থা করব। এই সব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমার ওপর তুমি ভরসা করতে পারো। তখনই পাশ থেকে নদী বলতে থাকে, কিন্তু বাবা, সাগরও তো ঝামেলা করবে এই সব কিছু নিয়ে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আজ সারাদিন তুমি হসপিটালে, একটা বারও ওরা তোমার কোনো খবর নিতে আসলো না। আর অপারেশনের দিনও একটা ফোন পর্যন্ত করেনি। ওদের ব্যাপারটা আমি দেখে নেব। এই বলে নদীর পাপা নদীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে তাদের বাড়িতে চলে আসলো। সেদিন রাতেই আয়নের বাবা বাড়িতে আসলে আয়ন তার বাবা মা দুজনের সঙ্গেই নদীর ব্যাপারে কথা বলে। তারা রাজি হতে না চাইলে এক পর্যায়ে আয়ন তাদেরকে এটা জানিয়ে দেয়, যদি তারা নদীকে এই বাড়ির পুত্রবধূ বানাতে অসম্মতি জানায় তাহলে আয়ন নিজের জীবন শেষ করে দেবে। তাই অবশেষে আয়নের বাবা মা নদীকে নিজেদের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে বাধ্য হন এবং 1 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের শুভ কাজ শেষ করেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে নদী এবং আয়নের বিয়ের কাজ শেষ হয়েছে। নদীকে লাল টুকটুকি বেনারসিতে সাজিয়ে আয়নদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আয়ন বাসর ঘরে বসে অপেক্ষা করছে তার নতুন বইয়ের জন্য। আর তখনই রিয়া নদীকে আয়নের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আর বলতে লাগলো, দোস্ত, এটা কিন্তু ঠিক হলো না। তুই আমার বান্ধবী হয়ে আমার ছোট ভাইকে বিয়ে করে নিলি, আর আমি সেই সিঙ্গেল থেকে গেলাম। আই এম সো সরি, কিন্তু দোস্ত, আমার কিন্তু ছোট ভাই নেই। তুই চাইলেও কিন্তু আমার ভাইকে বিয়ে করতে পারবি না। এখন তুই যা এখান থেকে, আর আমার জুনিয়র বরটার সঙ্গে আমাকে রোম্যান্স করতে দে। এই বলে নদী রিয়াকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। তখনই আয়ান নদীর সামনে এসে দাঁড়ালো
আর নদীর হাত দুটো ধরে বলতে লাগলো, জানো আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে আমার জীবনে পেয়ে গেছি। এখন থেকে আর তোমাকে কল্পনাতে নয়, বাস্তবে আদর করতে পারবো, জড়িয়ে ধরতে পারবো, সব কিছু করতে পারবো। তাহলে দেরি করছিস কেন? আমার তো তারা সইছে না। কখন তোমার ছোঁয়া পাবো, কখন তোমার আদর পাবো, যেভাবে তুমি স্বপ্নে আমায় আদর করতে। আমার তো এখনই কেমন যেন লাগছে। ও মা, তাই নাকি? তাহলে চলো শুরু করা যাক। এই বলে আয়ন নদীকে টান দিয়ে কোলে তুলে নিল আর ধপাস করে বিছানায় উপর ছেড়ে দিল। তখনই নদী ও মাগো বলে একটা চিৎকার দিতে যাবে, তার আগে আয়ন তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে আলতোভাবে চুমু খেতে লাগলো। নদী আয়নের প্রথম ছোঁয়া পেতেই শরীরের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। সে বারে বারে কেঁপে কেঁপে উঠছিল। এটা দেখে আয়ন বলতে লাগলো, আরে কি হলো তোমার? তুমি এমন করছো কেন? জানি না, আমার কেমন যেন লাগছে। আমাকে ছেড়ে দাও, আমাকে একটু ঠিক হতে দাও। আরে না জান পাখি, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে তো এখন ঠিক সেইভাবে আদর করব, যেভাবে প্রতিদিন স্বপ্নে তোমায় আদর করতাম। এখন তোমাকে কোনো ছাড়াছাড়ি নেই। এই বলে আয়ন নদীকে নিজের আরও কাছে টেনে নিয়ে তার সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন দিতে লাগলো। আর নদী বারে বারে কেঁপে কেঁপে উঠছিল, কিন্তু আয়ন একবারের জন্য থেমে নেই। নদী নিজেকে আয়নের থেকে ছাড়ানোর চেষ্টা করলেও আয়ন বারবার তাকে নিজের আরও কাছে টেনে নেয় আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার আদান প্রদান পর্ব। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্প এই পর্যন্ত ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।